বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। সেই ক্লাসটি হলো ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, চেঞ্জিং দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। অর্থাৎ ন্যারেটিভ বলতে ন্যারেশন, বর্ণনামূলক সেন্টেন্স। ন্যারেশন কত প্রকার? দুই প্রকার, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। পরীক্ষাতে তোমাদের 5 নম্বর ন্যারেশনের উপরে আসবে সেন্টেন্স ন্যারেশন, আর অষ্টম শ্রেণীতে আসবে 5 নম্বর পেজিস ন্যারেশন। পেজিস ন্যারেশন জানতে হলে তোমাকে আগে অবশ্যই তোমাকে জানতে হবে সেন্টেন্স ন্যারেশন সম্পর্কে। তাই এই ক্লাসটি সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য নির্ধারিত ক্লাস। প্রিয় ভিউয়ার্স বৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে এবং সপ্তম শ্রেণীতে অধ্যয়নরত রয়েছে, তাদের জন্য ন্যারেশন নতুন নিয়ম। তোমরা ন্যারেশন আগে করোনি। পরীক্ষাতে ন্যারেশনের জন্য 5 নম্বর আছে। এই অষ্টম শ্রেণীতে আসছে 5টি সেন্টেন্স আকারে একটি বেসিস ন্যারেশন, আর সপ্তম শ্রেণীতে আসবে 5টি সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে 1 নম্বর করে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছ। এরপর আমরা লক্ষ্য করব, এখানে 5টি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এই 5টি সেন্টেন্স বিভিন্ন রকমের সেন্টেন্স হতে পারে। ন্যারেশন করতে হলে আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে টেন্স, তারপরে জানতে হবে সেন্টেন্স, তারপরে জানতে হবে পারসন, তারপরে জানতে হবে ভার্বের ব্যবহার। আমরা আজকের এই ক্লাসে চেষ্টা করব ন্যারেশনের সবগুলি বিষয় নিয়ে আলোচনা করার জন্য। তোমাদের সপ্তম এবং অষ্টম শ্রেণীর জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখানে একটি নমুনা প্রশ্ন, ক্লাস 7 এর নমুনা প্রশ্ন দেওয়া হলো। নমুনা প্রশ্ন 1, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফ্লোয়িং সেন্টেন্স। এ নম্বরের প্রশ্নটাতে লক্ষ্য করো, ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। ন্যারেশনের ডিরেক্ট ন্যারেশনের দুটি অংশ, একটি হলো রিপিটেড ভার্ব আর একটি হলো রিপিটেড স্পিচ। রিপিটেড ভার্বকে আমরা আরবি ধরলে আরবি ধরবো, রিপিটেড ভার্বকে আরবি, আর রিপিটেড স্পিচকে আরএস। আমাদেরকে রিপিটেড ভার্ব এবং রিপিটেড স্পিচ অবশ্যই চিনতে হবে। তাহলে প্রথম রিপিটেড ভার্ব কোনটা? হি সেড টু মি অংশটা হলো রিপিটেড ভার্বের অংশ, অর্থাৎ যে বলছে। তারপর রিপিটেড স্পিচ, যে কথাটা বলা হয়েছে। তাহলে হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। আমরা এখন এই সেন্টেন্সটাকে নিয়ে আলোচনা করব। এই সেন্টেন্সটা কোন টেন্স? ইউ হ্যাভ ডান ইউর ডিউটি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রিপিটেড ভার্বে যদি সাবজেক্টের রিপিটেড ভার্বে যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এখানে রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে। আর যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। তাহলে হি সেড টু মি পরিবর্তে হি টোল্ড মি। ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, আই হ্যাড ডান মাই ওয়ার্ক। এখানে মজার বিষয়, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটা আই হয়ে গেল কেন? এটাই মজার বিষয়। ইউটা আই হয়েছে এই কারণে, রিপিটেড ভার্বের রিপিটেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, ইউটা কি সেকেন্ড পারসন। শিক্ষার্থী বন্ধুরা আবার বলছি, ইউটা সেকেন্ড পারসন। ইউটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন হলে রিপিটেড ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টটা কি? মি এর সাবজেক্ট কি? আই। কি বলছি? রিপিটেড ভার্বের সাবজেক্ট অবজেক্ট স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পারসন হয়, তাহলে রিপিটেড ভার্বের অবজেক্ট অনুসারে সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টটা মি এর সাবজেক্ট আই, তাহলে ইউটা আই হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হ্যাভ ডান, এটা প্রেজেন্ট পারফেক্ট, এই জন্য পাস্ট পারফেক্ট হচ্ছে হ্যাড ডান।
তারপরে ডান ইউর ওয়ার্ক, ইউর হলো পজিটিভ, পজিটিভ 7% মি অবজেক্টের ধরন অনুসারে, তাহলে মি এর পজিটিভ কি মাই, মি এর পজিটিভ মাই, এর জন্য ইউর কি হয়ে গেছে, মাই হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হি সেড টু মি, ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান ইউর ওয়ার্ক, হি টোল্ড মি দ্যাট আই হ্যাড ডান মাই ওয়ার্ক। তাহলে এখানে আমরা কি বলেছি, যদি রিপিটেড ভার্বের অংশে আরবি এর অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে, অন্যথায় টেন্সের পরিবর্তন হবে না। আশা করি 1 নং প্রশ্নটা বুঝতে পেরেছো। 2 নং প্রশ্ন ডিরেক্ট, আবির সেজ আই ক্যান হেল্প ইউ, আবির সেজ আই ক্যান, তাহলে রিপিটেড ভার্বের অংশে প্রেজেন্ট টেন্স, অতএব এখানে টেন্সের পরিবর্তন হবে না কিন্তু পার্সনের পরিবর্তন হবে। তাহলে আবির সেজ এটা ঠিকই থাকবে। এরপরে কনজাংশন দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স কনজাংশন দ্যাট বসে, আইটা হি হয়েছে কেন, আইটা ফার্স্ট পারসন হলে রিপিটেড স্পিচের ফার্স্ট পারসন যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপিটেড ভার্বের সাবজেক্টের প্রোনাউন হবে। তাহলে সাবজেক্ট কি আবির, আবিরের প্রোনাউন হি, আবিরের প্রোনাউন কি হি, এই জন্য এখানে হি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু টেন্সের পরিবর্তন নেই এই জন্য আই ক্যান হেল্প, হি ক্যান হেল্প মি, ইউ, ইউটা ধরছে, ইউটা মি হয়েছে কেন, এখানে আবির সেজ টু মি, আবির আমাকে বলেছিল, এখানে টু মি উচ্চ রয়েছে, এখানে একটা অর্থ অনুসারে মি ধরতে হবে, এই জন্য অবজেক্টই হয়, তাহলে মিটা মি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। সি নম্বর, আরিফ সেড টু মি ডু ইউ ওয়ান্ট মাই হেল্প, তাহলে এখানে সেন্টেন্সটা, প্রথম সেন্টেন্সটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, তৃতীয় সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডু ইউ ওয়ান্ট মাই হেল্প, তাহলে ডু ইউ ওয়ান্ট মাই হেল্প, এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, ডু থাকলে সাধারণত প্রেজেন্ট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট টেন্স ডু, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স হলে রিপিটেড স্পিচের উত্তরটা হবে পাস্ট টেন্সের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কনজাংশন হিসেবে এখানে ইট বসেছে কেন আমরা একটু আলোচনা করি। আরিফ সেড টু মি ডু ইউ ওয়ান্ট মাই হেল্প, তাহলে এখানে দুটা লিখতে হবে না, দুটা যদি আমরা বাদ দিই রিপিটেড স্পিচের তাহলে থাকে ইউ, ইউ হলো 7%, তাহলে ইউ ওয়ান্ট মাই হেল্প, ইউ ওয়ান্ট মাই হেল্প, তাহলে ইউ ওয়ান্ট মাই হেল্পটাকে কি করতে হবে শিক্ষার্থী বন্ধুরা, ইউটা ধরবে মির সাবজেক্ট অনুসারে, ইউটা আই হয়েছে, এরপর ইউটা আই হয়েছে ওয়ান্টেড পাস্ট টেন্স ওয়ান্টেড, মাই আরিফের ধরন অনুসারে হবে, আরিফ ইজ প্রেজেন্ট, আরিফ হলো প্রোনাউনের সাবজেক্ট হলো হি, আরিফের সাবজেক্ট হলো হি, মাই পজিটিভ হি এর পজিটিভ হিজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। হি এর পজিটিভ হিজ, এখানে পজিটিভ থাকলে এখানে সাবজেক্টের প্রোনাউনটাও পজিটিভ হবে, তাহলে হি, আরিফের সাবজেক্ট হি আর হি এর পজিটিভ হিজ, আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখানে লক্ষ্য করো, আরিফ সেড টু মি, এখানে আরিফ আস্কড মি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সেটের পরিবর্তে আস্কড বসবে, কি বসবে, সেটের পরিবর্তে আস্কড, ওয়ান্টেড টু, ডিমান্ড, এইগুলি বসতে পারে, এখানে আস্কড ইনকারাফও বসতে পারে, এখানে বসানো হয়েছে আস্কড। আর কনজাংশন হিসেবে ইফ বসবে, আর ডু থাকলে ডু,
বসবে না, অর্থাৎ ডু ডিড ডাস থাকলে এটা বসবে না। এটা টেন্স টেন্স অনুসারে টেন্স 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 ধরার নিয়ম হলো ডু থাকলে প্রেজেন্ট টেন্স, ডিড থাকলে পাস্ট টেন্স, ডাস থাকলে প্রেজেন্ট টেন্স, সেই ধরন অনুসারে ন্যারেশনটা করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা যদিও বড় হবে, যদি তোমরা এই ন্যারেশন গুলি বুঝতে পারো, এই প্রশ্নটা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের ন্যারেশনের ভীতি ক্রমান্বয়ে কেটে যাবে। আমরা দুইটি সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি। একটি সেন্টেন্স হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, এক প্রকারের অ্যাসার্টিভ সেন্টেন্স, দুই প্রকারের আলোচনা করেছি, দুই ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার আমরা আলোচনা করব আরেক নিয়মের। ডিরেক্ট নারেশন এখানে দেওয়া আছে, মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এই সেন্টেন্সটা ব্যতিক্রমধর্মী সেন্টেন্স। ওই দুইটা ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ইম্পেরেটিভ সেন্টেন্স। বুঝলাম কিভাবে এখানে আদেশ করা হয়েছে বা অনুরোধ করা হয়েছে বা নিষেধ করা হয়েছে। এখানে আদেশ, অনুরোধ, নিষেধ, সতর্ক হইলে এই সেন্টেন্সটা বোঝায় ইম্পেরেটিভ সেন্টেন্স। মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। এখানে মা সন্তানকে নিষেধ করছে রৌদ্রে দৌড়ানোর জন্য। তাহলে এখানে আদেশ হইতে পারে, উপদেশ হইতে পারে, নির্দেশ হতে পারে। ইনডাইরেক্ট স্পিচ এটা এইভাবে করা হয়েছে, মাদার ফরবিড মি টু রান ইন দ্য সান। তাহলে ফরবিড অর্থ কি? নিষেধ করা। তাহলে এখানে নিয়ম হলো এই, ইম্পেরেটিভ সেন্টেন্সে আর এস এর অর্থের ধরন অনুসারে আর বি এর রিপিটেড দরের পরিবর্তন হবে। এখানে নিষেধ করা হয়েছে, এই জন্য সেটের পরিবর্তে ফরবিড বসছে, ফরবেইড বসছে। তারপরে মি টু রান ইন দ্য সান, কনজাংশন হিসেবে টু বসেছে। টু এর পরে মেইন ভার্ব, টু এর পরে মেইন ভার্ব রান। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে যদি ফরবিড আমরা যদি না লিখি, তাহলে যদি আমরা লিখি মাদার টোল্ড মি নট টু রান ইন দ্য সান, এইভাবে লিখতে পারি মাদার টোল্ড মি। যদি টোল্ড মি লিখি তাহলে নট টু লিখতে হবে, নট টু এর পরে রান। মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। তাহলে আমরা কি বলেছি, ফরবিড লিখলে লিখতে হবে টু রান, আর যদি টোল্ড লিখি অথবা অ্যাডভাইস লিখি অথবা ওয়ান্ট লিখি, তাহলে নট টু এর পরে ভার্বের ওয়ান, অর্থাৎ প্রেজেন্ট 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 ফর্মটা বসবে, অর্থাৎ মেইন ভার্বটা বসবে। আবার লক্ষ্য করে কথাটা, যদি কোনো সেন্টেন্সে ফরবিড আমরা লিখি ইনডাইরেক্ট নারেশনে, তাহলে লিখতে হবে টু, টু এর পরে মেইন ভার্ব। আর যদি আমরা ফরবিড না লিখি, টোল্ড, অ্যাডভাইস, অর্ডার ইত্যাদি যদি লিখি, তাহলে নট টু এর পরে মেইন ভার্বটা বসবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ই নাম্বারেরটা দেখো, they said to me let us matter ourselves। তাহলে এই সেন্টেন্সটা লেটাস দ্বারা শুরু হয়েছে, লেটাস দ্বারা শুরু হয়েছে, অতএব এই সেন্টেন্সটা ইম্পেরেটিভ সেন্টেন্স। লেটাস থাকলে প্রপোজ লিখতে হবে আর বি এর অংশে। তাহলে দে প্রপোজড মি দ্যাট, লেটাসের পরিবর্তে উই শুড বা দে শুড, বাকি যা আছে তাই কোনো পরিবর্তন নেই। তাহলে দে সেড টু মি let us matter ourselves, they proposed me that we should decide the matter ourselves পরিবর্তে their self, their বসছে their self। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে ক্লাসটা সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।